মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। ওরে বাবা রে, ওরে বাবা রে, ফেললো রে, বাঘ, পালা, ওরে বাবা রে। এই এই এই, খবরদার, কেউ একে মারবে না। তুই কে রে? ইন্দ্রনাথ, আমি ইন্দ্রনাথ। এই, তোর নাম কি রে? শ্রীকান্ত। কি রে শ্রীকান্ত, ভয় করে? না। সাঁতার জানলে আবার ভয় কিসে? মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। ভবঘুরে বোহেমিয়ান চিরপথিক শ্রীকান্ত। শ্রীকান্ত পাঠকদের মুগ্ধ করেছে যুগের পর যুগ। মোট 4টি খণ্ডে বিভক্ত হলেও 4টি খণ্ডই শরৎচন্দ্র পরপর লেখেননি। যথাক্রমে 1917, 1918, 1927 এবং 1933 সালে 4টি খণ্ড তিনি লেখেন। উত্তম কুমার, সুচিত্রা সেন, বসন্ত চৌধুরী, মালা সিনহা ছাড়াও বহু নক্ষত্রেরা বারবার একাধিক শ্রীকান্তকে নিয়ে হওয়া ছবিতে অভিনয় করেছেন। শ্রীকান্ত যাত্রাপালা হিসেবেও খুব সফল। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মমাসে তাঁর কাহিনী অনুসরণ করেই আমাদের এই প্রযোজনা। কিন্তু সংলাপ এবং ভাষ্যের সমকালীনতার প্রয়োজনে সামান্য কিছু পরিবর্তন ও পরিমার্জন করা হলো। আজ প্রথম পর্ব, শ্রীকান্ত ও ইন্দ্রনাথ। কি হচ্ছে? এই বাকি সব কোথায় গেল? আরে আরে আমাকে ধরছো কেন? তোমরা আমাকে মারছো কেন? আরে আমি তো কিছু করিনি। আরে আরে ফুটবল ম্যাচ দেখতে এসেছিলাম। আমি 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 ফুটবল ম্যাচ দেখতে এসেছিলাম। আমি এই চুপ, বেশি কথা বললে এইখানি হাড়গোড় ভেঙে পুঁতে রেখে দেব। কেন কেন আমি কি করেছি? আবার কথা? এই গিয়ে ধর তো বেটাকে। সবকটা ছাতার বাঁট আজকে ওর মাথাতেই ভাঙবো। এই ধর ধর ধর, ওই যে ওদিকে পালাচ্ছে পালাচ্ছে, ধর ধর ধর। এই এই এই, খবরদার, কেউ একে মারবে না। কেউ আর একটা লাঠি তুললে এই যে তুমি ধরো আমার হাত। ভয় কি? ঠিক আমার পেছনে পেছনে বেরিয়ে এসো। এসো। এই কোথায় নিয়ে যাবি ওকে? তোকেও একটা লাঠির বাড়িতেই সাবার করে দেব। উফ, এই এই কে ঘুষি মারলো রে? আরে হাতগুলো কি লম্বা লম্বা। আরে এই তো ধর 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 বেটাকে ধর। এই তুই একটা ঘুষি মেরে নিজেকে কি ভাবছিস? ওটা আবার তোর পিছনে গিয়ে লুকোচ্ছে। বাঁচবে? হ্যাঁ, তোদের দুটোকেই আজকে। ওরে বাপরে, তুই কে রে? ইন্দ্রনাথ, আমি ইন্দ্রনাথ। চিনে রাখ আমাকে। এই কে কোথায় আছিস? এই এদিকে আয় তো। এই ওরা আরো লোক ডাকছে, মারবে, মেরেই ফেলবে। পালা বলছি, পালা পালা বলছি, পালা। কিন্তু তুই পালা না, গাধা কোথাকার। না না মানে? তবে কি দাঁড়িয়ে মার খাবি নাকি? ওই ওই দেখ, ওই দিক থেকে ওরা আসছে। আচ্ছা ঠিক আছে, তবে খুব কষে দৌড়ো, দৌড়ো। পিছিয়ে পড়িস না, দৌড়ো, দৌড়োতে থাক। ওরা আসছে, ওরা তেড়ে আসছে, দৌড়ো। বড় রাস্তায় এসে গেছি আমরা, ওদের হাত দেখা যাচ্ছে না। এই তোর নাম কি রে? হ্যাঁ, ও আমি শ্রীকান্ত। আমি শ্রীকান্ত, পাড়াগাঁয়ের ছেলে। মাস 2-3 আগে লেখাপড়ার জন্য শহরে পিসেমার বাড়ি এসেছি। স্কুলের মাঠে বাঙালি ও মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ। সন্ধ্যা হয়, একেবারে মগ্ন হয়ে দেখছিলাম। আনন্দের কোনো সীমা নেই। হঠাৎ ওরে বাবা, এ কি রে? ছটাপট শব্দ এবং এবং মারো শালাকে, ধরো শালাকে। কিরকম যেন বিহ্বল হয়ে গেলাম। মিনিট 2-3, ইতিমধ্যে কে যে কোথায় পালিয়ে গেল ঠাহর পেলাম না।
ভালো করে বুঝলাম তখন, যখন পিঠের ওপর একটা আস্ত ছাতার বাঁট পটাশ করে ভাঙল, এবং আরো গোটা 2-3 মাথার উপর এবং পিঠের উপর তোলা দেখলাম। 5-7 জন মুসলমান ছোকরা তখন আমার চারিদিকে ব্যূহ রচনা করেছে। পালাবার এতটুকু পথ নেই। ঠিক সেই মুহূর্তে যে মানুষটি বাইরে থেকে বিদ্যুৎ গতিতে ব্যূহ ভেদ করে আমাকে আগলে দাঁড়ালো, সেই ইন্দ্রনাথ। ছেলেটি কালো, তার বাঁশির মতো নাক, প্রশস্ত কপাল, মুখে 2-4টে বসন্তের দাগ। মাথায় আমার মতোই, কিন্তু বয়সে কিছু বড়। ছেলেটির বুকের ভিতর সাহস এবং করুণা যা ছিল তা খুব দুর্লভ হলেও অসাধারণ হয়তো নয়, কিন্তু তার হাত দুখানি যে সত্যই অসাধারণ তাতে লেশমাত্র সন্দেহ নেই। না, শুধু জোরের জন্য বলছি না, সে দুটি দৈর্ঘ্যে তার হাঁটুর নিচে পর্যন্ত পড়ত। এর সবচেয়ে সুবিধা এই যে সে কথা জানে না, তার কস্মিন কালেও এ আশঙ্কা মনে হবে না যে ঝগড়ার সময় ওই খাটো মানুষটি হঠাৎ 1.5 লম্বা একটা হাত বার করে তার নাকের উপর এই আন্দাজের একখানা ঘুষি চালিয়ে দিতে পারে। আর সে কি মুষ্টি! উফ, বাঘের থাবা বললেই হয়। তার জন্যই সেদিনের মতো আমি বেঁচেছিলাম। তারপর তো দৌড়। বড় রাস্তার উপর যখন এসে পৌঁছানো গেল তখন সন্ধে হয়ে গিয়েছে। দোকানে দোকানে আলো জ্বলে উঠেছে। পথের উপর মিউনিসিপ্যালিটির কেরোসিন ল্যাম্প লোহার থামের উপর এখানে একটা আর ওইখানে একটা জ্বালা হয়েছে। আততায়ীর শঙ্কা আর নেই। ইন্দ্র অতি সহজ স্বাভাবিক গলায় কথা বলল। আমার গলা তখন শুকিয়ে গিয়েছিল, কিন্তু আশ্চর্য, সে এতটুকুও হাঁপায়নি। এতক্ষণ যেন কিছুই হয়নি, মারেনি, মার খায়নি। ছুটে এমনিভাবেই জিজ্ঞেস করল, এই তোর নাম কি রে? শ্রীকান্ত। শ্রীকান্ত? আচ্ছা বলেই সে তার জামার পকেট থেকে এক মুঠো শুকনো পাতা বার করে কতকটা নিজের মুখে পুরে কতকটা আমার হাতে দিয়ে বলল, ব্যাটাদের খুব ঠুকেছি। চিব। কি এ? সিদ্ধি। সিদ্ধি? না, এ আমি খাই না। খাস নে? কোথাকার গাধা রে? বেশ নেশা হবে। চিব, চিবিয়ে গিলে ফেল। নেশা জিনিসটার মাধুর্য তখন তো আর জানি না, তাই ঘাড় নেড়ে ফিরিয়ে দিলাম। দে দেখি দিকে। সে সেটাও নিজের মুখে দিয়ে চিবিয়ে গিলে ফেলল। তারপর বলল, আচ্ছা বেশ, তাহলে সিগারেট খা। কথাটা বলেই আর একটা পকেট থেকে গোটা 2 সিগারেট ও দেশলাই বার করে একটি আমার হাতে দিয়ে অপরটা নিজে ধরালো। তারপরে তার 2 হাত এক বিচিত্র উপায়ে জড়ো করে সেই সিগারেটটাকে কলকের মতো করে টানতে লাগলো। বাপরে, সে কি টান! এক টানেই সিগারেটের আগুন মাথা থেকে তলায় নেমে এলো। চারিদিকে লোক। আমি অত্যন্ত ভয় পেয়ে গেলাম। সভয়ে প্রশ্ন করলাম, আচ্ছা, চুরুট খাওয়া কেউ যদি দেখে ফেলে? ফেললেই বা, সবাই জানে। খা। কথাটা বলেই স্বচ্ছন্দে সে টানতে টানতে রাস্তার মোড় থেকে আমার মনের উপর একটা প্রগাঢ় ছাপ ফেলে দিয়ে আরেক দিকে চলে গেল। আজ আমার সেই দিনের অনেক কথাই মনে পড়ছে। শুধু এইটি মনে করতে পারছি না, ওই অদ্ভুত ছেলেটিকে সেদিন ভালোবেসেছিলাম নাকি তার প্রকাশ্যে সিদ্ধি ও ধূমপান করার জন্য তাকে মনে মনে ঘৃণা করেছিলাম। তারপরে মাসখানেক কেটে গেছে। সেদিনের রাতটা যেমন গরম তেমনি অন্ধকার।
কোথাও গাছের একটি পাতা পর্যন্ত নড়ে না। ছাদের উপর সবাই শুয়েছিলাম। 12টা বাজে, তাও কারো চোখে ঘুম নেই। হঠাৎ মধুর বাঁশির আওয়াজ কানে ভেসে এলো। সহজ সরল সুর তো কত শুনেছি, কিন্তু বাঁশিতে যে এমন মুগ্ধ করে দিতে পারে তা জানতাম না। বাড়ির পূর্ব দক্ষিণ কোণে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, ভাগের বাগান, অতএব কেউ খোঁজ খবর নিত না। সমস্তটা একেবারে নিবিড় জঙ্গলে পরিণত হয়ে গিয়েছিল। শুধু গরু বাছরের যাতায়াতে সেই বনের মধ্যে দিয়ে সরু একটা পথ তৈরি হয়েছিল। মনে হলো যেন সেই বনের পথ ধরেই বাঁশির সুর ক্রমশ এগিয়ে আসছে। পিসিমা উঠে বসে তার বড় ছেলেকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ রে নবীন, বাঁশি বাজায় কে? রায়দের ইন্দ্র নাকি? বুঝলাম এরা সকলেই ওই বংশীধারীকে চেনেন। বড়দা বললেন, সে হতভাগা ছাড়া এমন বাঁশি বা বাজাবে কে? আর ওই বনের মধ্যেই বা ঢুকবে কে? বলিস কি রে, ও কি গোসাই বাগানের ভেতর দিয়ে আসছে নাকি? আচ্ছা, ওর মা কি বারণ করে না? গোসাই বাগানে কত লোক যে সাপে কামড়ে মরেছে তার সংখ্যা নেই। আচ্ছা, ও জঙ্গলে এত রাত্রিরে ছোড়াটা কেন? আর কেন? ও পাড়া থেকে এ পাড়ায় আসার ওটাই তো সোজা পথ। যার ভয় নেই, প্রাণের মায়া নেই, সে কেন বড় রাস্তা ঘুরতে যাবে মা? ওর শিগগির আশা নিয়ে দরকার। তা সে পথে নদী নালাই থাক, আর সাপ খোপ বাঘ ভাল্লুকি থাক। ধন্যী ছেলে। পিসিমা একটা নিঃশ্বাস ফেলে চুপ করলেন। বাঁশির সুর ক্রমশ সুস্পষ্ট হয়ে আবার ধীরে ধীরে অস্পষ্ট হয়ে দূরে মিলিয়ে গেল। এই সেই ইন্দ্রনাথ। সেদিন ভেবেছিলাম যদি অতখানি জোর এবং এমন করে মারামারি করতে পারতাম। আর আজ রাতে যতক্ষণ না ঘুমিয়ে পড়লাম ততক্ষণ কেবলই কামনা করতে লাগলাম যদি অমনি করে বাঁশি বাজাতে পারতাম। ইন্দ্রনাথের সঙ্গে ভাব করার জন্য মন ছটফট করতে লাগলো, কিন্তু কেমন করে ভাব করি? সে যে আমার থেকে অনেক উঁচুতে। তখন স্কুলেও সে আর পড়ে না। শুনেছিলাম হেডমাস্টার মহাশয় অবিচার করে তার মাথায় গাধার টুপি পরাবার আয়োজন করতেই সে মর্মাহত হয়ে অকস্মাৎ হেডমাস্টারের পিঠের উপর কিছু একটা করে ঘৃণা ভরে স্কুলের রেলিং ডিঙিয়ে বাড়ি চলে এসেছিল। আর যায়নি। অনেকদিন পরে তার মুখেই শুনেছিলাম, অপরাধ? ধুস, অতি অকিঞ্চিত ঘটনা। হিন্দুস্তানি পণ্ডিতজির ক্লাসের মধ্যেই ঘুম পেত। তা এমনি এক সময় আমি তার গ্রন্থিবদ্ধ শিখাটি, মানে টিঁকি বুঝলি? হ্যাঁ, টিঁকিটা কাঁচি দিয়ে কেটে শুধু একটু ছোট করে দিয়েছিলাম। বিশেষ কিছুই অনিষ্ট করিনি, কারণ পণ্ডিতজি বাড়ি গিয়ে তার নিজের শিখাটি নিজের চাপকানের পকেটেই ফিরে পেয়েছিলেন। খোয়া তো যায়নি। তাও কেন যে পণ্ডিতের রাগ পড়ল না, হেডমাস্টারের কাছে নালিশ করেছিলেন। কেন যে নালিশ করলেন সে কথা আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি। সেটা পারেনি, কিন্তু এটা ইন্দ্রনাথ ঠিকই বুঝেছিল যে স্কুল থেকে রেলিং ডিঙিয়ে বাড়ি আসবার পথ প্রস্তুত করে নিলে সেখানে ফিরে যাবার পথ গেটের ভিতর দিয়ে প্রায় আর খোলাই থাকে না। কিন্তু খোলা ছিল কি ছিল না এ দেখবার শখও তার আদৌ ছিল না। এমনকি মাথার উপর 10-20 জন অভিভাবক থাকা সত্ত্বেও কেউ কোনো মতেই আর তার মুখ স্কুলের দিকে ফেরাতে সক্ষম হল না। ইন্দ্র কলম ফেলে দিয়ে হাতে তুলল নৌকার দাঁড়। তখন থেকে এসে সারাদিন গঙ্গায় নৌকার উপর। তার নিজের একখানা ছোট্ট ডিঙি ছিল। জল ঝড় দিন রাত একা তারই উপর। হঠাৎ হয়তো একদিন সে পশ্চিমের গঙ্গার এক টানা স্রোতে পানসি ভাসিয়ে দিয়ে হাল ধরে চুপ করে বসে থাকল। 10-15 দিন আর তার কোনো খোঁজই পাওয়া গেল না। এমনই একদিন উদ্দেশ্যবিহীন ভেসে যাওয়ার মুখেই
তার সঙ্গে আমার একান্ত সাধের মিলনের গেরো বাঁধার একটা উপায় হয়ে উঠেছিল। তাই আমার এত কথা বলা। কিন্তু যারা আমাকে জানে তারা বলবে, তোমার তো এ সাজে না বাপু, গরিবের ছেলে তুমি, লেখাপড়া শিখতে গ্রাম ছেড়ে পরের বাড়িতে এসেছিলে। ইন্দ্রনাথের সঙ্গে তুমি মিশলেই বা কেন, এবং মিশবার জন্য এত ব্যাকুল হলেই বা কেন? তা না হলে তো আজ তোমার... থাক থাক, আর বলে কাজ নেই। হাজারো লোক এ কথা আমাকে লক্ষবার বলেছে। নিজেকে নিজে আমি এ প্রশ্ন কোটিবার করেছি, কিন্তু সব মিছে। কেন যে এ জবাব তোমরাও দিতে পারবে না, এবং না হলে আজ আমি কি হতে পারতাম সে প্রশ্ন সমাধান করতেও কেউ তোমরা পারবে না। যিনি সব জানেন তিনি শুধু বলে দিতে পারেন কেন এত লোক ছেড়ে সেই একটা হতভাগার প্রতি আমার সমস্ত মন প্রাণটা পড়ে থাকত, এবং কেন সেই মনদের সঙ্গে মেলবার জন্যই আমার দেহের প্রতিটি কণা পর্যন্ত উন্মুখ হয়ে উঠেছিল। সেদিনটা আমার খুব মনে পড়ে। সারাদিন অবিশ্রান্ত বৃষ্টি হয়েও শেষ হয়নি। শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে ভরে আছে, এবং সন্ধ্যা হতে না হতেই চারিদিক গাঢ় অন্ধকারে ছেয়ে গেছে। সকাল সকাল খেয়ে নিয়ে আমরা কয় ভাই প্রতিদিনের মতো বাইরে বৈঠকখানায় ঢালা বিছানার উপর রেডি তেলের শেদ জেলে বই খুলে বসে গিয়েছি। বাইরের বারান্দায় একদিকে পিসে মশায় ক্যাম্বিসের খাটের ওপর শুয়ে তার শান্ত তন্দ্রাটুকু উপভোগ করছেন, এবং অন্যদিকে বসে বৃদ্ধ রামকমল ভট্টাচার্য আফিং খেয়ে অন্ধকারে চোখ বুজে থেলো হুঁকোয় ধূমপান করছেন। দেউড়িতে হিন্দুস্থানি পেয়াদাদের তুলসীদাসী সুর শোনা যাচ্ছে। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন। এবং ভিতরে আমরা তিন ভাই মেজদার কঠোর তত্ত্বাবধানে নিঃশব্দে বিদ্যাভাস পড়াশোনা করছি। 12 ছোড়দা, যতীনদা ও আমি তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ি, এবং গম্ভীর প্রকৃতি মেজদা 12 এন্ট্রান্স ফেল করবার পর গভীর মনোযোগের সঙ্গে তৃতীয়বারের জন্য প্রস্তুত হচ্ছে। তার প্রচণ্ড শাসনে কারোর এক মুহূর্ত সময় নষ্ট করবার জো ছিল না। এই তুই কেন কথা বলছিস? হ্যাঁ, এই চুপ। হ্যাঁ, কি বলছিলেন? আমাদের পড়ার সময় ছিল 7:30 থেকে 9টা। এই সময়টুকুর মধ্যে পাছে কথাবার্তা বলে মেজদার পাশের পড়ার বিঘ্ন না করি, এই জন্য তিনি নিজে রোজ পড়তে বসেই কাঁচি দিয়ে কাগজ কেটে 20-30 খানা টিকিটের মতন করতেন। তার কোনোটাতে লেখা থাকত বাইরে, কোনোটাতে থুতু ফেলা, আবার কোনোটাতে নাক ছাড়া, কোনোটাতে আবার তেষ্টা পাওয়া ইত্যাদি। যতীনদা একটা নাক ছাড়া টিকিট নিয়ে মেজদার সামনে ধরলেন। মেজদা তাতে স্বাক্ষর করে লিখে দিলেন, এনে 8:33 হইতে 8:34 পর্যন্ত। অর্থাৎ এই সময়টুকুর জন্য সে নাক ঝাড়তে যেতে পারে। ছুটি পেয়েই যতীনদা টিকিট হাতে উঠে যেতেই ছোড়দা থুতু ফেলা টিকিট পেশ করলেন। তোর কি চাই? না, হবে না, বস। মেজদা না লিখে দিলেন। কাজেই ছোড়দা মুখ ভারী করে মিনিট 2 বসে থেকে তেষ্টা পাওয়া আর্জি দাখিল করলেন। এবার মঞ্জুর হলো। আচ্ছা, দে, এদিকে দে। মেজদা সই করে লিখলেন, 8:41 হইতে 8:47 পর্যন্ত। এনে পরোয়ানা নিয়ে ছোড়দা হাসি মুখে বাইরে যেতেই যতীনদা ফিরে এসে হাতের টিকিট দাখিল করলেন। মেজদা ঘড়ি দেখে সময় মিলিয়ে একটা খাতা বার করে সেই টিকিট গঁদ দিয়ে এঁটে রাখলেন। সমস্ত সাজ সরঞ্জাম তার হাতের কাছেই মজুদ থাকত। সপ্তাহ পরে এই সব টিকিটে সময় ধরে ধরে কৈফিয়ত তলব করা হতো।
জাহিরুদ্দিন এইভাবে মোহাম্মদ বাবর মেজদার মুঘল সাম্রাজ্যের অত্যন্ত প্রতিষ্ঠাতা। সতর্কতায় এবং সুশৃঙ্খলায় প্রতিষ্ঠা করেছিলেন আমাদের জাহিরুদ্দিন এবং তার মোহাম্মদ নিজেরও বাবর। এতটুকু সময় নষ্ট হতে পারত না। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা প্রতিদিন এই 1.5 ঘন্টা অতিশয় বিদ্যাভ্যাস করে রাত 9টার সময় আমরা যখন বাড়ির ভিতরে শুতে আসতাম, তখন মা সরস্বতী নিশ্চয়ই ঘরের চৌকাঠ পর্যন্ত আমাদের এগিয়ে দিতে যেতেন। এবং পরদিন স্কুলে ক্লাসের মধ্যে যেসব সম্মান সৌভাগ্য লাভ করে ঘরে ফিরতাম, সে তো আপনারা বুঝতেই পারছেন। কিন্তু মেজদার দুর্ভাগ্য, তার নির্বোধ পরীক্ষকগুলো তাকে কোনোদিন চিনতেই পারল না। তিনি বিরাট দার্শনিকের মতো আকাশের দিকে চেয়ে আমাদের কাছেই ফল বেরোনোর পরে বলতেন, সময়ের মূল্য সম্বন্ধে এমন সূক্ষ্ম দায়িত্ববোধ থাকা সত্ত্বেও আমাকে বারংবার ফেল করিয়ে দেয়। এটাই অদৃষ্টের অন্ধ বিচার। যাক, এখন আর সে দুঃখ জানিয়ে কি হবে। সে রাতেও ঘরের বাইরে ওই জমাট অন্ধকার এবং বারান্দায় ঘুমে ঢুলন্ত সেই দুটো বুড়ো, তার ভিতরে মৃদু সেজবাতির আলোর সামনে গভীর অধ্যয়নরত আমরা 4টি প্রাণ। ছোটদা ফিরে আসায় পেশটায় আমার একেবারে বুক ফেটে যেতে লাগলো। কাজেই টিকিট পেশ করে উন্মুখ হয়ে চেয়ে আছি। মেজদা তার সেই টিকিট আটা খাতার উপর ঝুঁকে পড়ে পরীক্ষা করতে লাগলেন তৃষ্ণা পাওয়াটা আমার আইনসঙ্গত কিনা, অর্থাৎ কাল পরশু কি পরিমাণে জল খেয়েছিল। অকস্মাৎ আমার ঠিক পিঠের কাছে একটা শব্দ এবং সঙ্গে সঙ্গে ছোটদা ও যতীনদার সমবেত আর্তকণ্ঠে গগনভেদী রই রই চিৎকার। কিসে এদের খেয়ে ফেললো? আমি ঘাড় ফিরিয়ে তা দেখার আগেই মেজদা মুখ তুলে একটা বিকট শব্দ করে উঠল। শব্দের সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ বেগে তার 2 পা সামনে ছড়িয়ে দিয়ে সেজটি উল্টে দিলেন। তখন সেই অন্ধকারের মধ্যে যেন দক্ষ যজ্ঞ বেঁধে গেল। মেজদার আবার ছিল ফিটের ব্যামো। তিনি সেই যে আ করে প্রদীপ উল্টে চিত হয়ে পড়লেন, আর খাড়া হলেন না। ঠেলাঠেলি করে বাইরে যেতেই দেখি পিসে মশাই তার 2 ছেলেকে বগলে চেপে ধরে তাদের থেকেও জোরে চেঁচিয়ে বাড়ি ফাটিয়ে ফেলছেন। বাঘ বাঘ এসেছে, কেউ বাঁচাও আমাদের, কেউ বাঁচাও, বাঘে খেয়ে ফেললো গো। এ যেন 3 বাপ বেটার কে কতখানি হাঁ করতে পারে তারই লড়াই চলছে। এই সুযোগে একটা চোর নাকি ছুটে পালাচ্ছিল। দেউড়ির সিপাহীরা তাকে ধরে ফেলেছে। পিসেমশাই প্রচন্ড চিৎকার করে হুকুম দিচ্ছেন, তাড়াতাড়ি ধর, কে কোথায় আছিস, ধর, ওইদিকে পালালো রে, মার মার, আউর মারো, আউর মারো, শালাকে মার। মুহূর্তের মধ্যে আলোয় চাকর বাকরে ও পাশের লোকজনে উঠোন ভর্তি হয়ে গেল। দারোয়ানরা চোরকে মারতে মারতে আধমরা করে টেনে আলোর সম্মুখে ধাক্কা দিয়ে ফেলে দিল। তখন চোরের মুখ দেখে বাড়ি শুদ্ধ লোকের মুখ একেবারে শুকিয়ে গেল। আরে, এই যে ভট্টাচার্য মশাই। রামকমল ভট্টাচার্য? ওরে ওরে জলান, বাতাস কর, বাতাস কর। কেউ বা জল, কেউ বা পাখার বাতাস, কেউ বা তার চোখে মুখে হাত বুলিয়ে দেয়। ওদিকে ঘরের ভিতরে মেজদাকে নিয়েও সেই একই ব্যাপার। পাখার বাতাস ও জলের ঝাপটা খেয়ে রামকমল প্রকৃতিস্থ হয়েই ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তা আপনি অমন করে ছুটছিলেন কেন? ঠিক ঠিক, অমন করে ছুটছিলেন কেন? বাবা, বাঘ নয়, সে একটা মস্ত ভালুক। লাভ মেরে বৈঠক করা থেকে বেরিয়ে এলো। না না, ভাল্লুক নয় বাবা, একটা নেকড়ে বাঘ হম করে ল্যাজ গুটিয়ে পাপোশের ওপর বসেছিল। ওদিকে মেজদা চৈতন্য হলে তিনি নিমিলিত চক্ষে দীর্ঘশ্বাস ফেলে সংক্ষেপে শুধু বললেন, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু কোথায় সে? মেজদার দি রয়্যাল বেঙ্গলি হোক আর রামকমলের মস্ত ভালুকই হোক, সে আসলই বা কিভাবে আর গেলই বা কোথায়?
এতগুলো লোক যখন দেখেছে তখন সে কিছু একটা তো বটেই। তখন কেউ বা বিশ্বাস করলো, কেউ বা করল না, কিন্তু সবাই লণ্ঠন নিয়ে ভীত চোখে চারিদিকে খুঁজতে লাগলো। হঠাৎ পালোয়ান কিশোরী সিং চেঁচিয়ে উঠল, ও বেটা! সে এক লাফে একেবারে বারান্দার উপর উঠে গেল। তারপর সেও এক ঠেলাঠেলি কাণ্ড। এতগুলো লোক সবাই একসঙ্গে বারান্দায় উঠতে চায়, কারো মুহূর্ত বিলম্ব সয় না। উঠোনের এক প্রান্তে একটা ডালিম গাছ ছিল। দেখা গেল তারই ঝোপের মধ্যে বসে একটা বৃহৎ জানোয়ার। বাঘের মতোই বটে। হ্যাঁ, ঠিক বলেছিস। চোখের পলকে বারান্দা খালি হয়ে বৈঠকখানা ভরে গেল, এবং সেই ঘরের ভিড়ের মধ্যে থেকে পিসে মশাইয়ের উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল, সড়কি লাও, বন্দুক লাও। আমাদের পাশের বাড়ির গগনবাবুদের একটা মুঙ্গেরি গাদা বন্দুক ছিল। লক্ষ্য সেই অস্ত্রটার ওপর। লাও তো বটে, কিন্তু আনে কে? ডালিম গাছটা যে দরজার কাছেই, আর তারই মধ্যে যে বাঘ বসে। হিন্দুস্থানিরা সাড়া দেয় না। তামাশা দেখতে যারা বাড়ি ঢুকেছিল তারাও নিস্তব্ধ। এমনি বিপদের সময় হঠাৎ কোথা থেকে ইন্দ্র এসে উপস্থিত। সে মনে হয় সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল। হাঙ্গামা শুনে বাড়িতে ঢুকেছে। নিমেষে সবাই চিৎকার করে উঠল। প্রথমটা সে থতমত খেয়ে ছুটে এসে ভিতরে ঢুকল, কিন্তু একটু পরেই ব্যাপারটা শুনে নিয়ে একা নির্ভয় উঠোনে নেমে গিয়ে লণ্ঠন তুলে বাঘ দেখতে লাগলো। বেশ করে দেখে ইন্দ্র বলল, দারিক বাবু, এ বাঘ নয় বোধহয়। তার কথাটা শেষ হতে না হতেই সেই রয়্যাল বেঙ্গল টাইগার দুই থাবা জোর করে মানুষের গলায় কেঁদে উঠল। পরিষ্কার বাংলায় বলল, না বাবু মশাই, না, আমি বাঘ ভালুক নই, ছিনাত বহুরূপী। ছিনাত বহুরূপী বাঘ সেজেছ? হরমজাদা, তুমি ভয় দেখাবার জায়গা পাও না। শালা কো কান পকড় কে লাও। কিশোরী সিং তাকে সবার প্রথম দেখেছিল, সুতরাং তারই দাবি সবচেয়ে বেশি বলে সেই গিয়ে ছিনাত বহুরূপীর কান ধরে হিড় হিড় করে টেনে আনল। ভট্টাজি মশাই তার পিঠের উপর খড়মের এক ঘা বসিয়ে দিয়েই রাগের মাথায় হিন্দি বলতে লাগলেন, হরমজাদা বচ্চাত কে বাসছে, আমার গত চূর্ণ হো গিয়া। খুট্টা সলর বেটরা আমাকে যেন কিলায়কে কাঁঠাল পাকায় দিয়া। ছিনাথের বাড়ি বারাসাতে। সে প্রতি বছর এই সময়টা একবার করে রোজগার করতে আসে। কালও সে এ বাড়িতে এসে নারদ সেজে গান শুনিয়ে গেছে। সে একবার ভট্টাজি মশায়ের, একবার পিসে মশায়ের পায়ে পড়তে লাগলো। আমার কোনো দোষ নেই বাবু, আমি ভয় দেখাতে চাইনি, সত্যি বলছি ভট্টাজ মশাই। ছেলেরা অমন করে ভয় পেয়ে প্রদীপ উল্টিয়ে মহামারী কাণ্ড বাঁধালো। আমি নিজেই তো ভয় পেয়ে গাছের আড়ালে গিয়ে লুকিয়েছিলাম। ভাবছিলাম সব একটু ঠান্ডা হলেই বেরিয়ে এসে আমার সাজ দেখাবো। বেরিয়ে এসে সাজ দেখাবো তো বেরোলি না কেন হরমজাদা? কি করব, এমন গন্ডগোল পেকে গেল, আমার আর সাহসে কুলালো না। ও বাবু, বাবু গো, আমাকে মাফ করে দেন বাবু। ও বাবু। ছিনাত কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু পিসে মশায়ের রাগ আর পড়ে না। পিসিমা নিজে উপর থেকে বললেন, তোমাদের ভাগ্যি ভালো যে সত্যিকারের বাঘ ভালুক বের হয়নি। যা বীর পুরুষ তোমরা আর তোমার দারোয়ানরা। ছেড়ে দাও বেচারিকে, আর দূর করে দাও দেউড়ির ওই খোট্টাগুলোকে। একটা ছোট ছেলের যা সাহস, একবারই লোকের তা নেই। পিসে মশাই কোনো কথাই শুনলেন না, বরং পিসিমার এই অভিযোগে চোখ পাকিয়ে এমন একটা ভাব দেখালেন যে ইচ্ছা করলেই তিনি এই সব কথার যথেষ্ট সদুত্তর দিতে পারেন। কিন্তু স্ত্রী লোকের কথার উত্তর দিতে যাওয়াই পুরুষ মানুষের পক্ষে অপমানকর। তাই আরো গরম হয়ে হুকুম দিলেন, উহার ল্যাজ কাটিয়া দাও। তখন তার সেই রঙিন কাপড় জড়ানো সুদীর্ঘ খড়ের ল্যাজ কেটে নিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হলো।
পিসিমা উপর থেকে রাগ করে বললেন, রেখে দাও, তোমার ওটা অনেক কাজে লাগবে। তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত? হ্যাঁ, তুমি এত রাত্রিরে কোথায় যাচ্ছ? রাত্রির কোথায় রে, এ তো সন্ধ্যা। আমি যাচ্ছি আমার ডিঙিতে মাছ ধরে আনতে। যাবি? হ্যাঁ, এত অন্ধকারে ডিঙিতে চড়বে? ভয় কি রে, সেই তো মজা। তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়? এই, সাঁতার জানিস? খুব জানি। তবে আয় ভাই, আমি একলা এত স্রোতে উজান বাইতে পারি না। একজন কাউকে খুঁজি যে ভয় পায় না। চল। বলেই সে আমার হাতটা ধরল। আমি আর কথা বললাম না। তার হাত ধরে নিঃশব্দে রাস্তায় এসে উপস্থিত হলাম। প্রথমটা আমার নিজেরই যেন বিশ্বাস হলো না, আমি কি সত্যিই এই রাতে নৌকোয় চলেছি। কারণ যে আহ্বানে এই নিস্তব্ধ নিবিড় নিশীথে এই বাড়ির সমস্ত কঠিন শাসন পাশ তুচ্ছ করে দিয়ে একা বের হয়ে এসেছি, সে যে কত বড় আকর্ষণ তা তখন বিচার করে দেখবার আমার সাধ্যই ছিল না। একটু পরেই গোসাই বাগানের সেই ভয়ঙ্কর বনপথের সামনে এসে পৌঁছলাম এবং ইন্দ্রকে অনুসরণ করে স্বপ্নাবিষ্টের মতো তা অতিক্রম করে গঙ্গার তীরে গিয়ে দাঁড়ালাম। খাড়া কাঁকরের পাড়, মাথার উপর একটা বহু প্রাচীন অশ্বত্থ গাছ মূর্তিমান অন্ধকারের মতো নীরবে দাঁড়িয়ে আছে এবং তারই প্রায় 30 হাত নিচে সূচিভেদ্য অন্ধকারে পরিপূর্ণ বর্ষার গভীর জলস্রোতে ধাক্কা খেয়ে উদ্দাম হয়ে ছুটছে। দেখলাম সেইখানে ইন্দ্রের ক্ষুদ্র নৌকাখানি বাঁধা আছে। উপর থেকে মনে হলো ছোট্ট মোচার খোলা যেন আছাড় খেয়ে মরছে। আমি নিজেও নিতান্ত ভীরু ছিলাম না, কিন্তু ইন্দ্র যখন উপর থেকে নিচে একগাছি দড়ি দেখিয়ে বলল, ডিঙির এই দড়ি ধরে পা টিপে টিপে নেমে যা, সাবধানে নামিস, পিছলে পড়ে গেলে তোকে আর খুঁজে পাওয়া যাবে না। তখন সত্যি আমার বুক কেঁপে উঠল। এ অসম্ভব। কিন্তু তবুও আমার তো দড়ি অবলম্বন আছে। কিন্তু তুই নেবে গেলেই আমি দড়ি খুলে দিয়ে নামবো, ভয় নেই। আমার নেবে যাবার অনেক ঘাসের শিকড় ঝুলে আছে, নাম। আর কথা না বলে আমি দড়িতে ভর দিয়ে নিচে এসে নৌকায় বসলাম। তখন দড়ি খুলে দিয়ে ইন্দ্র ঝুলে পড়ল। সে যে কি অবলম্বন করে নামতে লাগলো তা আজও আমি জানি না। ভয়ে বুকের ভিতরটা এমনি ঢিপ ঢিপ করতে লাগলো যে তার দিকে তাকাতেই পারলাম না। মিনিট 2-3 বিপুল জলধারার মত্ত গর্জন ছাড়া কোনো শব্দ পর্যন্ত নেই। হঠাৎ ছোট্ট একটুখানি হাসির শব্দে চমকে মুখ ফিরিয়ে দেখি ইন্দ্র 2 হাত দিয়ে সজোরে নৌকোটা ঠেলে তাতে লাফিয়ে চড়ে বসল। ছোট্ট ডিঙি নৌকো তীব্র একটা পাক খেয়ে তীরের বেগে ভেসে চলে গেল। কয়েক মুহূর্তেই ঘন অন্ধকারে সামনে পিছনে মিশে একাকার হয়ে গেল। রইল শুধু ডান বাঁয়ে সীমান্তরাল প্রসারিত বিপুল উদ্দাম জলস্রোত এবং তারই উপর তীব্র গতিতে ভেসে চলা এই ক্ষুদ্র তরণীটি এবং কিশোর বয়স্ক 2টি বালক। প্রকৃতি দেবীর সেই অপরিমেয় গম্ভীর রূপ উপলব্ধি করার বয়স তাদের নয়, কিন্তু সে কথা আমি আজও ভুলতে পারিনি। থমথমে নিষ্কম্প নিস্তব্ধ নিঃসঙ্গ নিশীথিনীর সে যেন এক বিরাট কালীমূর্তি। নিবিড় কালো চুলে দুলোক ভুলোক আচ্ছন্ন হয়ে গেছে এবং সেই সূচিভেদ্য অন্ধকার ভেদ করে দিগন্ত বিস্তৃত এই তীব্র জলধারা থেকে কি এক প্রকারের অপরূপ স্তিমিত দ্যুতি নিষ্ঠুর চাপা হাসির মতো বিচ্ছুরিত হচ্ছে। আমাদের নৌকো কোনাকুনি পাড়ি দিচ্ছে, এটাই শুধু বুঝেছি। কিন্তু পরপারের ওই দুর্ভেদ্য অন্ধকারের কোনখানে যে লক্ষ্য স্থির করে ইন্দ্র হাল ধরে নিঃশব্দে বসে আছে তার কিছুই জানি না। এই বয়সেই
সে যে কত বড় পাকা মাঝি তখন তা বুঝিনি। হঠাৎ সে কথা বলল। কিরে শ্রীকান্ত, ভয় করে? না। এই তো চাই, সাঁতার জানলে আবার ভয় কিসে? এর উত্তরে আমি একটি ছোট্ট নিঃশ্বাস চেপে গেলাম। পাছে সে শুনতে পায়, কিন্তু এই গাঢ় অন্ধকার রাতে এই জলরাশি এবং এই দুর্জয় স্রোতের সঙ্গে সাঁতার জানা এবং না জানার পার্থক্য যে কি তা ভেবে পেলাম না। সেও আর কোনো কথা বলল না। বহুক্ষণ এইভাবে চলার পরে কি একটা যেন শোনা গেল, অস্ফুট এবং ক্ষীণ। কিন্তু নৌকা যত অগ্রসর হতে লাগল ততই সে শব্দ স্পষ্ট এবং প্রবল হতে লাগল, যেন বহু দূরাগত কাদের ক্রুদ্ধ আহ্বান। যেন কত বাধা বিঘ্ন ঠেলে সে আহ্বান আমাদের কানে এসে পৌঁছচ্ছে। এমনি শ্রান্ত, অথচ বিরাম নেই, বিচ্ছেদ নেই। ক্রোধ যেন তাদের কমেও না, বাড়েও না, থামতেও চায় না। মাঝে মাঝে একবার ঝুপঝাপ শব্দ। জিজ্ঞেস করলাম, ইন্দ্র, ও কিসের আওয়াজ শোনা যায়? ওটা জলের স্রোতে ওপারের বালির পাড় ভাঙার শব্দ। কত বড় পাড়, কেমন স্রোত? সে ভয়ানক স্রোত। এই তো কাল জল হয়ে গেছে, আজ তো তার তলা দিয়ে যাওয়া যাবে না। একটা পাড় ভেঙে পড়লে ডিঙি শুদ্ধ আমরা সব গুঁড়িয়ে যাব। এই শ্রীকান্ত, তুই দাঁড় টানতে পারিস? হ্যাঁ পারি। তবে টান। ওই দেখ, ওই যে কালো মতো বাঁদিকে দেখা যায়, ওটা চড়া। ওরই মধ্যে দিয়ে একটা খালের মতো আছে, তারই ভেতর দিয়ে বেরিয়ে যেতে হবে, কিন্তু খুব আস্তে। জেলেরা টের পেলে আর ফিরে আসতে হবে না। লগির ঘায়ে মাথা ফাটিয়ে পাঁকে পুঁতে দেবে। এ আবার কি কথা? তবে ওর ভিতর দিয়ে নাই গেলে? আর তো পথ নেই, এর মধ্যে দিয়েই যেতে হবে। বড় চড়ার বাঁদিকে রেত ঠেলে জাহাজ যেতে পারে না শ্রীকান্ত। আমরা যাব কি করে? ফিরে আসতে পারা যাবে, কিন্তু যাওয়া যাবে না। তবে মাছ চুরি করে কাজ নেই ভাই। বলেই আমি দাঁড় তুলে ফেললাম। চোখের পলকে নৌকা পাক খেয়ে পিছিয়ে গেল। ইন্দ্র বিরক্ত হয়ে ফিসফিস করে ধমকে উঠল। তবে এলি কেন? চল তোকে ফিরে রেখে আসি। কাপুরুষ। তখন 14 পার হয়ে 15-এ পড়েছি। আমাকে কাপুরুষ বলা? ঝপাত করে দাঁড় জলে ফেলে প্রাণপণে টান দিলাম। ইন্দ্র খুশি হয়ে বলল, সাব্বাস, এই তো চাই। কিন্তু আসতে ভাই, বেটারা ভারী পাজি। আমি ঝাউবনের পাশ দিয়ে মক্কা ক্ষেতের ভিতর দিয়ে এমনি বার করে নিয়ে যাব যে শালারা টেরও পাবে না। আর টের পেলেই বা কি, ধরা কি মুখের কথা? দেখ শ্রীকান্ত, কিচ্ছু ভয় নেই। বেটাদের 4খানা ডিঙি আছে বটে, কিন্তু যদি দেখিস ঘিরে ফেললে বলে আর পালাবার জো নেই, তখন ঝুপ করে লাফিয়ে পড়ে এক ডুবে যতদূর পারিস গিয়ে ভেসে উঠলেই হলো। এই অন্ধকারে আর দেখবার জোটই নেই। তারপর মজা করে সতুয়ার চড়ায় উঠে ভোরবেলায় সাঁতরে এপারে এসে গঙ্গার ধার ধরে বাড়ি ফিরে গেলেই ব্যাস। কি করবে বেটারা? সতুয়ার চড়া তো ঘোর নালার সামনে, সে তো অনেক দূর। দূর কোথায়? অনেক দূর, 6-7 ক্রোশও হবে না বোধহয়। শোন, হাত ভেড়ে গেলে চিত হয়ে থাকলেই হলো। তাছাড়া মরা পোড়ানো বড় বড় গুঁড়ি কত ভেসে যাবে দেখতে পাবি। আত্মরক্ষার যে সোজা রাস্তা সে দেখিয়ে দিল, তাতে প্রতিবাদের আর কিছু রইল না। এই দিক চিহ্নহীন অন্ধকার রাতে গভীর তীব্র জলপ্রবাহে 7 ক্রোশ ভেসে গিয়ে ভোরের জন্য প্রতীক্ষা করে থাকা। এর মধ্যে আর এদিকে তীরে উঠবার জো নেই। 10-15 হাত খাড়া উঁচু বালির পাড় মাথায় ভেঙে পড়বে। এইদিকেই গঙ্গায় ভীষণ ভাঙন ধরে জলস্রোত অর্ধবৃত্তাকারে ছুটে চলেছে। ব্যাপারটা ভেবেই আমার বীর হৃদয় শুকিয়ে গিয়েছিল। কিছুক্ষণ দাঁড় টেনে বললাম,
কিন্তু কিন্তু আমাদের ডিঙির কি হবে? সেদিন তো আমি ঠিক এমনি করেই পালিয়েছিলাম রে। তার পরদিনে সে ডিঙি কেড়ে নিয়ে গেলাম। বললাম নৌকা ঘাট থেকে চুরি করে আর কেউ এনেছিল, আমি নয়। তবে এসব এর কল্পনা নয়, একেবারে হাতে নাতে প্রত্যক্ষ করা সত্য। ক্রমশ ডিঙি খাঁড়ির সামনে গেলে দেখা গেল জেলেদের নৌকোগুলি সারি দিয়ে খাঁড়ির মুখে বাঁধা আছে। মিটমিট করে আলো জ্বলছে। দুটি চড়ার মধ্যবর্তী এই জলপ্রবাহটা খালের মতো বয়ে যাচ্ছিল। ঘুরে তার অপর পারে গিয়ে উপস্থিত হলাম। সে জায়গায় জলের বেগে অনেকগুলো মোহনার মতো হয়েছে এবং সবকটাকেই বুনো ঝাউ গাছে একটা থেকে আরেকটাকে আড়াল করে রেখেছে। একটার ভিতর দিয়ে খানিকটা নৌকা বেয়ে গিয়েই আমরা খালের মধ্যে পড়লাম। জেলেদের নৌকোগুলো তখন অনেকটা দূরে কালো কালো ঝোপের মতো দেখাচ্ছে। আরও খানিকটা এগিয়ে গন্তব্যে পৌঁছানো গেল। ধীবর প্রভুরা খালের সিংহদ্বার আগলে রেখেছে বলে মনে করে এদিকটায় পাহারা রাখেন। এটাকে মায়াজাল বলে। খালে যখন জল থাকে না তখন এধার থেকে ওধার পর্যন্ত উঁচু উঁচু কাঠি শক্ত করে পুঁতে দিয়ে তারই বাইরের দিকে জাল টাঙিয়ে রাখে। পরে বর্ষার জলস্রোতে বড় বড় রুই কাতলা ভেসে এসে এই কাঠিতে বাধা পেয়ে লাফিয়ে ওদিকে পড়তে চায় এবং দড়ির জালে আটকে থাকে। 10, 15, 20 সের সেই রুই কাতলা গোটা 5-6 ইন্দ্র চোখের নিমেষে নৌকোয় তুলে ফেলল। সেই বিরাট আকায় মৎস্যরাজেরা তখন পুচ্ছ তাড়নায় ক্ষুদ্র ডিঙিখানা যেন চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার উপক্রম করতে লাগল এবং তার শব্দ বড় কম হল না। এত এত মাছ কি হবে ভাই? কাজ আছে, আর না, পালাই, চল চল বলেই সে জাল ছেড়ে দিল। আর দাঁড় টানবার প্রয়োজন নেই। আমি চুপ করে বসে রইলাম। এখন তেমনই গোপনে আবার সেই পথেই বেরোতে হবে। অনুকূল স্রোতে মিনিট 2-3 খরবেগে ভেসে এসেই হঠাৎ এক জায়গায় একটা দমকা টান মেরে আমাদের এই ক্ষুদ্র ডিঙিটা পাশের ভুট্টা ক্ষেতের মধ্যে গিয়ে ঢুকল। তার এই আকস্মিক গতি পরিবর্তনে আমি চমকে গিয়ে প্রশ্ন করলাম, কি 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 হলো? ইন্দ্র আর একটা ঠেলা দিয়ে নৌকোখানা আরো খানিকটা ভিতরে পাঠিয়ে দিয়ে বলল, চুপ, শালারা টের পেয়েছে। 4খানা ডিঙি খুলে দিয়ে এদিকেই আসছে, ওই দেখ। তাই তো বটে। প্রবল জলতাড়নায় ছপাছপ শব্দ করে 4খানা নৌকো আমাদের গিলে ফেলবার জন্য যেন কৃষ্ণকায় দৈত্যের মতো ছুটে আসছে। ওদিকে জাল দিয়ে বন্ধ, সামনে এরা, পালিয়ে বাঁচার কোনো জায়গা নেই। এই ভুট্টা ক্ষেতের মধ্যেই যে ঘাপটি মেরে লুকিয়ে পড়া যাবে তাও সম্ভব মনে হলো না। কি হবে ভাই? এই অন্ধকারে, এই ফাঁদের মধ্যে খুন করে ক্ষেতের মধ্যে পুঁতে ফেললেই বা কে কি করবে? ভয় নেই। সে মুখে বলল বটে, কিন্তু গলাটা তার যেন কেঁপে গেল। কিন্তু সে থামল না। প্রাণপণে লগি ঠেলে ক্রমাগত ভেতরে লুকাবার চেষ্টা করতে লাগলো। ইতিপূর্বে 5-6 দিন ইন্দ্র চুরি বিদ্যা বড় বিদ্যা প্রমাণ করে নির্বিঘ্নে পালিয়েছে। এতদিন ধরা পড়েও পড়েনি। কিন্তু আজ সমস্ত চড়াটা জলে জলময়, তার উপর 8-10 হাত দীর্ঘ ভুট্টা এবং জনারের গাছ। ভিতরে এই দুটি চোর। ইন্দ্র, এখানে এখানে কোথাও জল 1 বুক, কোথাও 1 কোমর, কোথাও হাঁটুর বেশি নয়। ওপরে ঘন অন্ধকার, সামনে পিছনে ডায়ে বনে দুর্ভেদ্য জঙ্গল। ওকে লগি পুঁতে যাচ্ছে। নৌকা আর 1 হাতও যে এগোয় না। ওদিকে পিছন থেকে জেলেদের অস্পষ্ট কথাবার্তা কানে আসছে। শুনতে পাচ্ছ? কিছু একটা সন্দেহ করেই যে তারা এসেছে এবং এখনো খুঁজছে, তাতে তো লেশমাত্র সংশয় নেই। কি হবে? ইন্দ্র কোনো সাড়া করল না। হঠাৎ নৌকাটা একটু কাত হয়েই সোজা হলো। আর চেয়ে দেখি আমি একা বসে আছি, দ্বিতীয় ব্যক্তি নেই।
সভয় ডাকলাম, ইন্দ্র। আমি আমি নিচে 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 কেন? ডিঙ্গি টেনে বের করতে হবে, আমার কোমরে দড়ি বাঁধা আছে। টেনে কোথায় বার করবে? ও গঙ্গায়, খানিকটা যেতে পারলেই বড় গাঙে পড়বো। শুনে চুপ করে গেলাম, ক্রমশ ধীরে ধীরে এগোতে লাগলাম। অকস্মাৎ কিছু দূরে বনের মধ্যে ক্যানেস্ত্রা পেটানো ও চেরা বাঁশের কটাকট শব্দে চমকে উঠলাম। সভায় জিজ্ঞাসা করলাম, ও কি ভাই? চাষিরা মাচার উপর বসে বুনো শুয়ার তাড়াচ্ছে। বুনো শুয়োর? কোথায় সে? আমি কি দেখতে পাচ্ছি যে বলবো? আছে কোথাও এইখানে। উফ বাবা, কার মুখ দেখে যে আজকে সকাল হয়েছিল। সন্ধে আজই ঘরের মধ্যে বাঘের হাতে পড়েছিলাম, এই জঙ্গলে যে বুনো শুয়োরের হাতে পড়বো, এতে আর বিচিত্র কি? তবুও আমি তো নৌকোয় বসে, কিন্তু ওই লোকটা এক বুক কাদা আর জলের মধ্যে এই বনের ভিতরে, একবার নড়বার চড়বার উপায় পর্যন্ত তার নেই। উফ। মিনিট 15 এইভাবে কাটল। আরেকটা জিনিস লক্ষ্য করছিলাম, প্রায় দেখছি কাছাকাছি এক একটা জনার ও ভুট্টা গাছের ডগা ভয়ানক দুলে উঠে ছপাত করে শব্দ হচ্ছে। একটা তো প্রায় আমার হাতের কাছে। সশঙ্কিত হয়ে সেদিকে ইন্দ্রের মনোযোগ আকৃষ্ট করলাম। ধাড়ি শুয়োর না হলেও বাচ্চা টাচ্চা নয় তো? আরে ও কিছু না, সাপ জড়িয়ে আছে, তাড়া পেয়ে জলে ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ, কিছু না। সাপ? কি সাপ ভাই? সব রকম আছে, ঢোঁড়া, বোড়া, গোখরো, করেত, জলে ভেসে এসে গাছে জড়িয়ে আছে। আশেপাশে কোথাও ডাঙা নেই দেখছিস নে? সে তো দেখছি, কিন্তু ভয়ে যে আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কাঁটা দিয়ে উঠল, সে লোকটি কিন্তু কোনো ভ্রুক্ষেপই করল না। নিজের কাজ করতে করতে বলতে লাগলো, কিন্তু কামড়ায় না, ওরা নিজেরাই ভয় মরছে। 2-3টে তো আমার গা ঘেঁষে পালালো, এক একটা মস্ত বড়। সেগুলো বোড়া টোড়া হবে বোধহয়, আর কামড়ালেই বা কি করব, মরতে তো একদিন হবেই ভাই। এমনি আরও কত কি সে যে কত মৃদু স্বাভাবিক কণ্ঠে বলতে বলতে চলল, আমার কানে কতক পৌঁছল, কতক পৌঁছল না। আমি নির্বাক নিস্পন্দ কাঠের মতো আড়ষ্ট হয়ে এক জায়গায় একভাবে বসে রইলাম। নিঃশ্বাস ফেলতেও যেন ভয় করতে লাগলো। ভাবতে লাগলাম, আচ্ছা বলছি, ছপাত করে যদি একটা এই নৌকোর উপরেই পড়ে। কিন্তু সে যাই হোক, ওই লোকটি কি মানুষ, দেবতা নাকি পিশাচ? কে ও? কার সঙ্গে এই বনের মধ্যে ঘুরছি? যদি মানুষই হয়, তবে ভয় বলে কোনো বস্তু যে বিশ্ব সংসারে আছে সে কথা কি ও জানে না? বুকখানা কি পাথর দিয়ে তৈরি? সেটা কি আমাদের মতো ধুকপুক করে না? তবে যে সেদিন মাঠের মধ্যে সকলে পালিয়ে গেলে সে নিতান্ত অপরিচিত আমাকে একা নির্বিঘ্নে বার করবার জন্য শত্রুর মধ্যে প্রবেশ করেছিল, সে দয়া মায়াও কি ওই পাথরের মধ্যেই নিহিত ছিল? আর আজ সমস্ত বিপদের বার্তা তন্ন তন্ন করে জেনে শুনে নিঃশব্দে অকণ্ঠিত চিত্তে এই ভয়াবহ অতি ভীষণ মৃত্যুর মুখে নেমে দাঁড়ালো, একবার একটা মুখের অনুরোধ করল না। শ্রীকান্ত, তুই একবার নাম তো। সে তো জোর করেই আমাকে নামিয়ে দিয়ে নৌকা টানাতে পারত। এ তো শুধু খেলা নয়, জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এই স্বার্থত্যাগ এই বয়সে কটা লোক করেছে? ওই যে বিনা আড়ম্বরে সামান্যভাবে বলেছিল, মরতে একদিন তো হবেই। এমন সত্যি কথা বলতে কটা মানুষকে দেখা যায়?
সেই আমাকে এই বিপদের মধ্যে টেনে এনেছে ঠিকই, কিন্তু সে যাই হোক, তার এত বড় স্বার্থত্যাগ আমি ভুলে যাই কেমন করে ভুলি, যার হৃদয়ের ভিতর থেকে এত বড় অযাচিত দান এত সহজেই বার হয়ে এলো। সে হৃদয়ে কি দিয়ে কে গড়ে দিয়েছিল? তারপরে কত কাল, কত সুখ দুঃখের ভিতর দিয়ে এই বয়সে উপনীত হয়েছি। কত প্রকারের মানুষই না এই দুটো চোখে পড়েছে, কিন্তু কই, এত বড় মহাপ্রাণ তো আর কখনো দেখতে পাইনি। ভগবান, টাকা কড়ি, ধন দৌলত, বিদ্যা বুদ্ধি, ঢের তো তোমার অফুরন্ত ভাণ্ডার থেকে দিচ্ছ দেখছি, কিন্তু এত বড় একটা মহাপ্রাণ আজ পর্যন্ত তুমিই বা কয়টা দিতে পারলে? যাক সে কথা, ক্রমশ ঘোর কলকল্লোল নিকটবর্তী হচ্ছে উপলব্ধি করছিলাম। অতএব আর প্রশ্ন না করেই বুঝলাম, এই বনের আড়ালের পরেই সেই ভীষণ প্রবাহ, যাকে অতিক্রম করে স্টিমার পর্যন্ত যেতে পারে না, তাই বয়ে চলেছে। বেশ অনুভব করছিলাম জলের বেগ বাড়ছে। ইন্দ্র এসে নৌকায় উঠল এবং বোটে হাল হাতে করে সামনের উদ্দাম স্রোতের জন্য প্রস্তুত হয়ে বসল। বলল, আর ভয় নেই, বড় গাঙে এসে পড়েছি। ভয়ে না থাকাই ভালো, কিন্তু কিন্তু কিসে যে তোমার ভয় আছে তাও তো বুঝলাম না। পরক্ষণেই সমস্ত নৌকোটা আপাদমস্তক একবার যেন কেঁপে উঠল এবং চোখের পলক না ফেলতেই দেখলাম তা বড় গাঙের স্রোত ধরে উল্কা বেগে ছুটে চলেছে। তখন ছিন্ন ভিন্ন মেঘের আড়ালে বোধ করি যেন চাঁদ উঠেছিল, কারণ যে অন্ধকারের মধ্যে যাত্রা করেছিলাম সে অন্ধকার আর ছিল না। এখন অনেক দূর পর্যন্ত অস্পষ্ট হলেও দেখা যাচ্ছিল। দেখলাম বনঝাউ এবং ভুট্টা জনারের চড়া ডান দিকে রেখে নৌকা আমাদের সোজাই চলতে লাগলো। বড় ঘুম পেয়েছে ইন্দ্র, বাড়ি ফিরে চল না ভাই। ঘুম তো পাওয়ার কথাই ভাই, কি করব শ্রীকান্ত, আজ একটু দেরি হবেই, অনেক কাজ রয়েছে। আচ্ছা এক কাজ কর না কেন, ওইখানে একটু শুয়ে ঘুমিয়ে নে না। আর দ্বিতীয় অনুরোধ করতে হলো না। আমি গুটিসুটি হয়ে সেই তক্তার উপর শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। চুপ করে আকাশের গায়ে মেঘ ও চাঁদের লুকোচুরি খেলা দেখতে লাগলাম, আর কানে আসতে লাগলো জলস্রোতের সেই একটানা হুঙ্কার। আমার একটা কথা প্রায় মনে পড়ে। সেদিন অমন করে সব ভুলে মেঘ আর চাঁদের মধ্যে ডুবে গিয়েছিলাম কি করে? সে তো আমার তন্ময় হয়ে চাঁদ দেখবার বয়স নয়, কিন্তু ওই যে বুড়োরা পৃথিবীর অনেক ব্যাপার দেখে বলে যে আসল যা কিছু তাই নিজের মনটা। সে যখন যাকে যা দেখায় বিভোর হয়ে সে তখন তাই শুধু দেখে। আমারও সেই দশা। এত রকমের ভয়ঙ্কর ঘটনার মধ্যে দিয়ে এমন নিরাপদে বের হয়ে আসতে পেরে আমার নির্জীব মনটা তখন বোধ করি এমন কিছু একটা শান্ত ছবির অন্তরেই বিশ্রাম করতে চাইছিল। ইতিমধ্যে যে ঘন্টা দুই কেটে গেছে তা টেরও পাইনি। হঠাৎ মনে হলো আমার চাঁদ যেন মেঘের মধ্যে একটা লম্বা ডুব সাঁতার দিয়ে একেবারে ডান দিক থেকে বাঁ দিকে গিয়ে মুখ বার করল। ঘাটটা একটু তুলে দেখলাম নৌকা এবার ওপারে পাড়ি দেওয়ার আয়োজন করছে। প্রশ্ন করবার বা একটা কথা বলবার শক্তিও তখন আমার মধ্যে আর ছিল না। তাই তখনই আবার তেমনি করেই শুয়ে পড়লাম। বোধ করি
আরো ঘণ্টাখানেক কাটল। খস, বালুর চরে নৌকা বেঁধেছে। ব্যস্ত হয়ে উঠে বসলাম। এই যে এপারে এসে পৌঁছেছি, কিন্তু এ কোন জায়গা? আর আমাদের বাড়ি কত দূরে? হ্যাঁ, বালির রাশি ছাড়া তো আর কোনো কিছুই কোথাও দেখতে পাচ্ছি না। প্রশ্ন করবার আগেই হঠাৎ কাছেই কোথায় যেন কুকুরের কলহ শুনতে পাওয়া গেল। তখন আরো সোজা হয়ে বসলাম। কাছেই লোকালয় আছে নিশ্চয়। একটু বস শ্রীকান্ত, আমি এক্ষুনি ফিরে আসব, তোর কিছু ভয় নেই। এই পাড়ের ওধারেই জেলেদের বাড়ি। সাহসের এতগুলো পরীক্ষায় পাশ করে শেষে এইখানে এসে ফেল করবার কোনো ইচ্ছা আমার ছিল না। বিশেষত মানুষের এই কিশোর বয়সটার মতো এমন মহা বিস্ময়কর বস্তু বোধ করি সংসারে আর নেই। যৌবনে তেজ এবং দৃঢ়তা না আসুক, তার দম্ভ তো তখন এসে হাজির হয়েছে। তখন সঙ্গীর কাছে ভীরু বলে কে নিজেকে প্রতিপন্ন করতে চায়? অতএব তৎক্ষণাৎ জবাব দিলাম, না না, ভয় করবো আবার কিসের? বেশ তো, যাও না। ইন্দ্র আর দ্বিতীয় বাক্য ব্যয় না করে দ্রুত পদে নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এটা কোন জায়গা তাই ভাবছি, দেখি ইন্দ্র ছুটে এসে উপস্থিত হলো। বলল, শ্রীকান্ত, তোকে একটা কথা বলতে ফিরে এলুম। কেউ যদি মাছ চাইতে আসে খবরদার দিস নে, খবরদার বলে দিচ্ছি। ঠিক আমার মতো হয়ে যদি কেউ আসে তবু দিবি নে, বলবি মুখে তোর ছাই দেব, ইচ্ছে হয় নিজে তুলে নিয়ে যা। খবরদার হাতে করে দিতে যাস না যেন, ঠিক আমি হলেও না, খবরদার। কেন ভাই? ফিরে এসে বলবো, খবরদার কিন্তু। কি বলতে চাইল ইন্দ্রনাথ? ইন্দ্রনাথের তো ভয় ডর বলে কিছু নেই, তবু সে কোন অজানার আতঙ্কে বলল এমন কথা? কিছু কি আন্দাজ করছে কিশোর শ্রীকান্ত? এখন সে কি করবে? এই রাতের অভিযান সেরে তারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে তো? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব 1। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। আজ শুনলেন পর্ব 1। বড় শ্রীকান্ত প্রসূন দাস, ছোট শ্রীকান্ত ঋতব্রত মুখার্জি, ইন্দ্রনাথ মির্চি অগ্নি, পিসিমা কেয়া মুখার্জি, নবীন অভিষেক মুখার্জি, মেজদা স্পন্দন দাস, যতীন ভিকি দাস, ছোটদা সায়ন্তন ঘোষ, পিসেমশাই জয় মুখার্জি, ছিনাত শুভায়ন রয়, রামকমল শঙ্করী প্রসাদ মিত্র এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।